তাহলে এই দুই কবির কবিতার আমরা ব্রিফ, শর্ট এবং ব্রড কোশ্চেনগুলো নিশ্চয়ই দেখেছি নাকি? দেখছো সবাই? জি স্যার, দেখেছি। জি আচ্ছা। স্যার। তো বাইরনেরটা এর আগেও আলোচনা করা হয়েছে, তার সাথে অ্যাড করে আমরা শেলিটা দিয়েছি। আর থাকবে হচ্ছে জন কিটস, সেটা আগামী শুক্রবার পর্যন্ত। আজকে কী বার যেন আমাদের? মং- আজকে মঙ্গলবার না? মঙ্গল। মঙ্গলবার। তাহলে কালকে নাগাদ আমাদের ওটা হয়ে যাবে, জন কিটসেরটা। শুক্রবারে আমরা টেস্টটা নিব। আর যে টেস্টটা তোমরা দিয়েছো ওখানে কিছু কিছু বিষয় আমি খেয়াল করতেছি, আমি সেগুলো নিয়ে একটু কথা বলে নিই, তারপরে আসি। হুম। হ্যাঁ, তোমরা আমি কিন্তু গ্রুপটা নতুন করে ক্রিয়েট কেন করেছি বলো তো? হুম। টেস্টের জন্য একটা নতুন গ্রুপ কেন ক্রিয়েট করলাম, মেসেঞ্জার গ্রুপটা? উদ্দেশ্য কী ছিল তো বলতে পারবা? জি স্যার, যারা পরীক্ষা দিবে এর জন্য। কিন্তু সবাই যদি যুক্ত হও এবং আবার যদি সবাই পরীক্ষা না দাও, তাই না, অধিকাংশের পরীক্ষা যদি না দাও, তাহলে কি ওই গ্রুপটা করার আমার একটু দরকার ছিল? সেই একই তো বিষয় নাকি? তাহলে তো মেন গ্রুপে প্রশ্ন জি শেয়ার স্যার। করে দিয়ে তো পরীক্ষা পরীক্ষা নেওয়া যেত। আমি কেন আলাদা করে করলাম গ্রুপটা? এবং এটা না হলেও 2 থেকে 3 বার আমি বারবার ক্লাস সহ গ্রুপেও বলে দিয়েছি যে যারা শুধু পরীক্ষা দিবে তারাই এখানে যুক্ত হবে, যারা পরীক্ষা দিবে না তারা এখানে যুক্ত হবে না। এবং যুক্ত হয়ে পরীক্ষা না দিলে পারে কি কি করতে বলবো বলো তো, মানে কি বিষয় ছিল? যদি যুক্ত হও গ্রুপে কিন্তু যদি পরীক্ষা না দাও, তাহলে আমি কি কি বলেছিলাম? 100 টাকা করে জরিমানা দিতে হয়। হুম। হয় 100 টাকা জরিমানা দিতে হবে, আর নয় আমি তাকে গ্রুপ এবং মানে এই পরীক্ষা গ্রুপ থেকে শুরু করে মেন গ্রুপ থেকে আউট করে দিব। এটা কিন্তু বলেছি। কারণ আমার উদ্দেশ্য হলো যে আমি প্রত্যেকটা ইনবক্সে ঢুকে যেন দেখতে পাই যে সবাই পরীক্ষা দিয়েছে। এটা ছিল আমার কথা। কিন্তু অনেকেই পরীক্ষাগুলো দাওনি, মানে অযথায় যুক্ত হয়েছে এখানে। কিন্তু আমি বলেছিলাম যারা যুক্ত হবে তাদের অবশ্যই পরীক্ষা দিতে হবে এই জায়গায়। হ্যাঁ। তো এটা আমি বারবার বলেছি। কারণ আমি বারবারে 10টার ভিতরে দেখবো, 10টা ইনবক্সে ঢুকে দেখবো 3 জন পরীক্ষা দিয়েছে, 4 জন পরীক্ষা দিয়ে দিয়েছে। এত স্টুডেন্ট আমার দরকার নাই। যারা আগ্রহী না তারা এখানে যুক্ত হবে, তাদের মেন গ্রুপে আছে, মেন গ্রুপেই থাক। কিন্তু এখানে তোমরা অনেকেই যুক্ত হয়েছো, অযথায় যুক্ত হয়েছো যারা পরীক্ষা দিচ্ছ না। আচ্ছা, এটা একটা কথা গেল। আর একটা কথা হচ্ছে যে তোমরা পরীক্ষা দিচ্ছ যারা, তাদের অবশ্যই কয়েকটা বিষয় একটু খেয়াল করতে হবে। আমি একটু বলি, সেগুলো একটু খেয়াল করো। প্রথমত হলো, তোমরা অনেকে ওই ছোট প্যাড খাতায় পরীক্ষা দিচ্ছ। হ্যাঁ। বাইন্ডিং খাতা দরকার আমার, ওই যে স্পাইরাল বাইন্ডিং বা হচ্ছে ছোট যে সকল ডাক্তারেরা ইউজ করে প্যাড খাতা, হ্যাঁ, বা তোমরা যারা নোট খাতা হিসেবে ইউজ করো, ওই খাতায় পরীক্ষা দিলে হবে? বলো। ওটা দিয়ে কি তুমি নিজে বুঝতে পারবা যে তোমার কি হচ্ছে না হচ্ছে? বোঝা যাবে? বলো। হুম। বড় খাতায় পরীক্ষা না দিতে হবে। স্যার। পরীক্ষার পরীক্ষার খাতা হবে বড়, যেটা তোমার পরীক্ষার এমনি মেইন পরীক্ষায় যখন পরীক্ষা দিবা ওই রকম খাতায় তোমাকে পরীক্ষা দিতে হবে। হ্যাঁ, ওই ছোট ছোট প্যাড খাতা, স্পাইরাল বাইন্ডিং খাতা, ও খাতা দিয়ে পরীক্ষা দিলে পারে ও প্রেজো নাম্বার বোঝা যায় না যে তুমি কি লিখছো। আর অনেকে খুব ছোট ছোট করে লিখছো, আমি তোমাদেরকে একটু দেখাই কয়েকটা বিষয়। তো কার্ডটা দেখলাম। আচ্ছা, সম্ভবত আফজাল রানা। সবাই কি দেখতে পাচ্ছ? জি স্যার। জি স্যার। এই যে, এই খাতায় দয়া করে পরীক্ষাটা দিও না। হ্যাঁ, এই খাতায় দিবা না, ছোট। আর একটা হচ্ছে হাতের লেখার অবস্থা খুবই খারাপ আর খুবই ছোট লিখছো। এতে দেখে মনে হবে তুমি পড়াশোনা করোইনি। আফজল রানা যদি থেকে থাকো বা ভিডিওটা যদি দেখো তাহলে বুঝতে পারবা। হ্যাঁ, যে এইটুকু প্রশ্নের উত্তরে আমি তোমাকে কোনো মার্ক দিতে পারছি না। ঠিক আছে, আপাতত আমি কোনো মার্ক দেই নাই এখানে। এত ছোট করে লিখলে হবে না। আর এই খাতার অবস্থা, এই দাগ টানা খাতায় লেখার দরকার নেই, দাগ টানা খাতায় লেখা যাবে না। সাথে সাথে দেখো কিভাবে এত ছোট ছোট করে লিখলে পারে, একদম আমার চোখেও ধরেনি মনে হচ্ছে এমন অবস্থা। হ্যাঁ, এই খাতায় লিখলে হবে বলো? এই খাতায় যারা লিখছো আগামী দিন থেকে যেন লিখবে না। আর হাতের লেখা ক্লিয়ার করতে হবে। পয়েন্ট যদি দেয়ই তাহলে পয়েন্টের নিচে একটু আন্ডারলাইন করতে হবে, কিন্তু তোমার এই দাগ টানা খাতায় লেখার জন্য আন্ডারলাইনটা বোঝা যায়নি। আর খুব চাপা চাপা করে লেখা
এবং খুব ছোট লেখা এবং খাতাটাও ছোট। এভাবে করে লেখা যাবে না। আচ্ছা, এটা একটা কথা গেল। তারপরে অনেকে তোমরা পূর্ণাঙ্গ লেখনি, এটা হচ্ছে একটা সমস্যা। আচ্ছা, আদ্রিতা রয় এখানে একটু মেটে দেখো। এইগুলো যদি এখনও শেখাতে হয় তাহলে তোমরা তো সেকেন্ড ইয়ারে আছো। হ্যাঁ, এই সেকেন্ড ইয়ারে এসেও যদি এইগুলো শেখাতে হয় তাহলে তো সমস্যা হয়ে যাবে। আদ্রিতা রয় কি ক্লাসে আছে? এটা না, কয়েকদিনের ভুলগুলো আমি তোমাদের দেখাই দিই, নেক্সট টাইম এই ভুলগুলো না করা হয়। দেখো, কবির নামের প্রত্যেকটা ওয়ার্ডের প্রথম অক্ষর কি ক্যাপিটাল করতে হবে না? বলো তো। জি স্যার। হ্যাঁ, কবির নামের প্রত্যেকটা ওয়ার্ডের প্রথম লেটার ক্যাপিটাল করতে হবে। যেমন টেইলারের টিটা ছোট হাতের হয়েছে, সিটা ক্লোলরিজের সিটা ছোট হাতের হয়েছে। হ্যাঁ, এসটা বড় হাতে দিতে হবে, মানে বড় হাতে যেন বোঝা যায় যে বড় হাতের। হ্যাঁ, এগুলো একটু খেয়াল করতে হবে। আর বানানের প্রতি একটু খেয়াল করতে হবে। আমি একটু দেখাই দু একটা। আচ্ছা, এগুলো ছোটো ছোটো মিস্টেক হয়েছে, এগুলো হয়তো, কিন্তু কিছু কিছু মিস্টেক যখন দ্বিতীয়বার করে হবে তখন বোঝা যাবে তুমি এই গ্রামারটা জানো না। কিন্তু একই মিস্টেক যখন একবারই হবে, পরবর্তীতে হবে না, তখন আমরা ধরে নিব এটা হচ্ছে তোমার হয়তো স্লিপ অফ দ্য পেন, এটা আমরা ধরে নিব। ঠিক আছে তো? হ্যাঁ, এই দেখুন, আর অলসো টেক পার্ট, এটা কি ঠিক আছে সেন্টেন্সটা? বলো তো, এটা কি ঠিক আছে? কেউ তো কথা বলছো না। না স্যার। তোমরা কথা না বললে আমার ক্লাস আমি না নিই, হবে না ক্লাস? তোমাদের মনে হচ্ছে বিরক্তি লাগতেছে নাকি? তো স্যার না স্যার। সকালে ঘুম থেকে উঠাইছো। এই ডিসেম্বর মাসটা আমার জন্য একটু সমস্যা হবে, কারণ এই 25শে ডিসেম্বর উপলক্ষে আমাদের বিভিন্ন কার্যক্রম আছে, একটু কেনাকাটা আছে, এগুলোর জন্য রাতের বেলায় দেখাচ্ছে অনেক সময় বাইরে যেতে হয়, একটু সমস্যা হবে, তো একটু মেনে নিতে হবে। আর যদি মেনে না নিতে পারো তাহলে আসলে আমার আর কিছু বলার নেই। হ্যাঁ, যে মাঝে মাঝে স্যার একটু, সমস্যা নেই, হ্যাঁ আপনি একটু, আপনার মতো করে নিয়েন, হ্যাঁ আমরা একটু করবো ইনশাআল্লাহ। কথাটা তো একটু বললো। কথা না বললে আমি কীভাবে বুঝবো যে আসলে তোমরা আছো নাকি বুঝতেছো না, নাকি বলতেছি আমি? হ্যাঁ, তো এই ভুলগুলো একটু এড়িয়ে যাবা। আর হাতের লেখার প্রতি একটু আন্তরিক হবা, প্যারাগ্রাফিংটা যেন বোঝা যায়। ঠিক আছে? এখনও তোমাদের যে কয়টা খাতা আমি দেখেছি, এক্সেপশনালি লেখার খাতা আমি খুব একটা দেখি নাই। হ্যাঁ, এভাবে লিখলে পারে মার্ক ভালো আসবে না। একটু এক্সেপশনাল না হলে পারে তুমি মোটামুটি 60-70% মার্ক পাবা না। আর আমি যা দিয়েছি উত্তর, যেমন এই যে আদিবা, আমি কয়েকদিনের উত্তর দিয়েছি, কিন্তু মনে হচ্ছে আমার উত্তরগুলো না লিখে অন্য কোথাও থেকে উত্তর লেখা হয়েছে, যেটা প্রশ্নের সাথে মেলেনি। আমি উত্তর দিয়েছি এক, এখানে লেখা হয়েছে আর এক, যেটার সাথে এটা যায়নি। বর্ণনা করা হয়েছে শিশুদের অবস্থা কী, আর অনেক সময় উত্তর দেওয়া হয়েছে অন্যটা। যাই হোক, তো আমি বলতেছি একটু আন্তরিক হতে হবে এই মুহূর্তে। হ্যাঁ, তোমরা আগে কি পড়েছো, কীভাবে কী করেছো আমি জানি না, কিন্তু এগুলো উত্তর আমি তো আগেই দিয়ে দিয়েছি। অন্তত এই যারা নতুন যুক্ত হচ্ছে তাদের কথা বাদ দিলে আমি পোয়েট্রির মানে তারপর হচ্ছে ড্রামা, এগুলো সব আগে দেওয়া হয়েছে। আর অ্যাডভান্স রিডিং রাইটিংয়ে তো প্রশ্ন আমি আগে শেয়ার করেছি, বলেছি নিজ দায়িত্বে একটু পড়ে নিতে। হ্যাঁ, তো এখনও যদি সেই রকম ভুলভাল উত্তর লেখো করো তাহলে তো সমস্যা। তো যাই হোক, আমি দু একটা কথা বললাম যে আরও গ্রামাটিক্যাল আইটেম ঠিক করতে হবে। আমি যে কথাগুলো বলছি এগুলো একটু খেয়াল করো ভালো মার্ক পেতে হলে। সবচেয়ে বড় কথা হলো
দেখো, সবচেয়ে বড় যে বিষয়টা খেয়াল করতে হবে সেটা হলো হাতের লেখা এবং উপস্থাপনা। এইটা হচ্ছে সবচেয়ে প্রথম আকর্ষণ। হ্যাঁ, যেটুকুই লিখবা, যাই লেখো, একটু দয়া করে হাতের লেখাটা সুন্দর করে লিখবা। ঠিক আছে তো? হাতের লেখা সুন্দর করে, মানে সুন্দর মানে সিমসাম হতে হবে, আবল তাবল না। তোমার লেখা দেখে আমরা যেন বুঝতে পারি যে তুমি একটু আন্তরিক ছিলা, কারণ তোমার খাতা তোমার হয়ে কথা বলবে। এটা হচ্ছে বড় বিষয়। দ্বিতীয় নাম্বার হচ্ছে গ্রামার, তাই তো? যতটুকু পারা যায় ঠিক করে লেখা। গ্রামাটিক্যাল আইটেম যতটুকু পারা যায় ঠিকভাবে লিখতে হবে। আর 3 নম্বর হচ্ছে প্রশ্নের সাথে উত্তর সামঞ্জস্যপূর্ণ হতে হবে এবং যথেষ্ট যথেষ্ট কন্টেন্ট, তাই তো? মানে যতটুকু একটা প্রশ্নের উত্তরে যুক্তি দিয়ে বোঝানো যায় সেই পরিমাণ কন্টেন্ট বা বডি প্যারাগ্রাফের যে আমরা যেগুলো বলি হচ্ছে তোমার উপাদান, তাই না, বা এলিমেন্ট, সেগুলো যত যত থাকতে হবে। এই 3টা বিষয়ের সমন্বয়ে তোমাকে একটা প্রশ্ন উত্তর করতে হবে। হাতের লেখা যদি ভালো না হয় সেখানে উত্তর ভালো হবে না। তোমার হয়তো দেখা যাচ্ছে হাতের লেখার জন্যই ওই স্যাররা ঠিকমতো পড়েওনি। হ্যাঁ, ব্যাপারটা এরকম, মানে তোমাকে দেখে মনে হচ্ছে তুমি আন্তরিক না। হ্যাঁ, তোমার হয়তো লেখার ভিতরে যথেষ্ট উপাদান থাকতে পারে না, এই জায়গাগুলো। আর যেহেতু পরীক্ষাগুলো দিচ্ছই, একটু সিরিয়াস হলে পারে ভালো হয়। একটু সিরিয়াস হলে পারে ভালো হয়, একটু দয়া করে সিরিয়াস হও। নেক্সট পরীক্ষাতে আমি চাই যে সবাই ভালো মতো দিবা। এবং যেগুলো বললাম, এবং যে কোনো প্রপার নাউন কী করতে হবে, ক্যাপিটালাইজেশন হবে না। অনেকে তোমরা ইংলিশ বানানটাকে ছোট হাতে লিখছে, এই সময় কি এগুলো বলার জিনিস বলো? হুম, অনেকে ইংলিশ ওয়ার্ডটাকেও ছোট হাতে লিখছে, এভাবে লিখছো, এইটা লিখছো। এটা কি কখনো লেখা যাবে? কোনো সুযোগ আছে বলো তো ইংলিশটাকে ছোট হাতে লেখার? না স্যার। তাহলে একটু দয়া করে এগুলো একটু ভেবো। হ্যাঁ, অতএব ক্যাপিটালাইজেশন, পাংচুয়েশন, গ্রামাটিক্যাল আইটেম, তারপর হচ্ছে কন্টেন্ট, এগুলো একটু ভালো করে দেবা। আর উত্তরগুলো যেহেতু আমি দিয়েই দিয়েছি, ওর ভিতরেই লিখবা, ছোট করে হোক আর বড় করে হোক, কিন্তু বাইরে থেকে গাইড টাইড থেকে উত্তর যেন না নিয়ে আসো। ওই গাইডের উত্তরগুলো যথেষ্ট ভালো না, এমনকি অন্যান্য সোর্স থেকেও কেউ কেউ দেখলাম উত্তর লিখছো যেগুলো প্রশ্ন উত্তরের সাথে মিলছে না খুব একটা, ভালো ভালো মতো সেই ইয়াটা নেই। হ্যাঁ, রেলিভেন্ট উত্তর আসছে না। তো যাই হোক, কথাগুলো বাদ দিলাম। এখন আসি আমাদের মেন সমস্যায়। লর্ড বায়রনের আমরা কতদূর পর্যন্ত আলোচনা করেছিলাম? স্যার পার্ট এ আর বি। পার্ট এ বি, তাই তো? হ্যাঁ, এখন তাহলে আমরা পার্ট সিতে যাই, তারপরে শেলির আসি। হ্যাঁ, তাহলে বলো স্যার পার্ট এ তে একটা সমস্যা ছিল স্যার। পার্ট এতে কী সমস্যা ছিল? স্যার 9 নম্বর কোশ্চেনটা। মানে কি লর্ড বায়রনের তো নাকি না শেলির? জি স্যার, লর্ড বায়রনের। বলো কি সমস্যা? স্যার 9 নম্বরটা, 9 নম্বর। 9 নম্বর, তাই তো? হ্যাঁ, 9 নম্বর। বলো কি স্যার এটা সমস্যা? এখানে স্যার এই যে একটু বুঝতে সমস্যা হয়েছে। ইন চাইল্ডহুড। জোয়ান কেমন ছিল বলো তো? ডন জোয়ান কেমন ছিল?
পড়েছো এটা? হ্যাঁ স্যার এটা। কেমন হ্যাঁ ছিল? হ্যাঁ তার স্যার কয়েকটা এটা। উদাহরণ বলো দেখি, সে কেমন ছিল। জানো এর সম্পর্কে, চাইল্ডহুড সম্পর্কে জানো তার? না স্যার, এই জন্য সমস্যা হয়েছিল একটু। না পড়লে তো তাহলে সমস্যা তো এখানে কিছুই নাই। জন ওয়াজ গুড ফর নাথিং, সে ছিল কি একটা বেয়াড়া ছেলে। এবং মিসচিফ মেকিং মাঙ্কি মানে হচ্ছে জন্ম থেকেই সে ছিল দুষ্ট প্রকৃতির। এই, এখন স্যার কেমন করে দুষ্ট হলো সেটা তাহলে টেক্সট পড়ে বুঝতে হবে। হ্যাঁ হ্যাঁ ওকে স্যার, বুঝতে পারছি স্যার। ঠিক আছে, টেক্সট পড়ে বুঝতে হবে যে সে কি কি করতো। কেউ যদি বাইরে থেকে আসতো, হয় পানি ছুঁড়ে মারতো, নাই কোনো রকম তাকে ডিস্টার্ব করতো। ঠিক আছে, এরকম অনেকগুলো এক্সাম্পল কবিতাতে আছে, টেক্সটে আছে। বুঝতে পেরেছো? ওকে স্যার। হুম। হ্যাঁ হ্যাঁ স্যার ওকে। স্যার লর্ড বায়রনের একটু উপরের দিকে একটু সমস্যা ছিল। কোন জায়গায়? স্যার ওই যে হোয়াট ইজ বায়রনিজম, মানে আমরা তো সেন্টেন্স হচ্ছে ভাগ ভাগ করে পড়ি, যেরকম যে মেনি পিপল ইন ব্রিটেন এন্ড আদার কান্ট্রিজ, এটুকু একটা ভাগ। ওরকমই যে বায়রনিজম ইজ দ্য মডেল অফ দ্য লাইফ সেট ফোর্থ, এই স্যার এইটুকু যে দ্য মডেল অফ দ্য লাইফ সেট ফোর্থ, এটুকু মানে কিভাবে ভাগ করবো স্যার বুঝতে পারছি না। ভাগ করবে বলতে এটা এটা কি? স্যার এটা একটা কমপ্লিমেন্ট। এইটুকু হচ্ছে আমাদের কমপ্লিমেন্ট। বায়োনিজম হচ্ছে একটা লাইফের মডেল। যে মডেলটা কে দিয়েছে? লর্ড বায়রন দিয়েছে। মানে লর্ড বায়রন তার হিরোর মাধ্যমে যে ধরনের লাইফস্টাইল দিয়েছে, সেই লাইফস্টাইলটাকে বলা হচ্ছে বায়োনিজম। হ্যাঁ স্যার এবার বুঝতে পারছি, মানে যে বায়রনিজম ইজ দ্য মডেল অফ লাইফ সেট হ্যাঁ ফোর্থ বাই লর্ড বায়রন, হ্যাঁ, পুরোটা সেট এরকম। ফোর্থ কি, এটা হচ্ছে পাস্ট পার্টিসিপল, তাই তো? মানে হচ্ছে পার্টিসিপল ফ্রেজ এটা। বুঝা গেছে? হুম। জি স্যার, আমি হ্যাঁ, স্যার ওই যে সেট ফোর্থটা বললাম ভাই লর্ড বায়রনের সাথে নাকি সে প্রথমটার সাথে, না এটুকু ওটা স্যার পাস্ট ভুলে পার্টিসিপল, গেছি। বাই দিয়ে তো বোঝা যাচ্ছে, মানে এটা পাস্ট পার্টিসিপল। সেটের ইয়া কি, প্রেজেন্ট ফর্ম কি, পাস্ট ফর্ম কি, আর পাস্ট পার্টিসিপল ফর্ম কি সেটের, জানা আছে? বলো এই সেটের প্রেজেন্ট, পাস্ট এবং পাস্ট পার্টিসিপল ফর্ম কি, জানা আছে কিনা? সবার কি জানা আছে? বলো দেখি কি এটা। পুটের কি বলো? তোমরা কিচ্ছু পড়ো না, হ্যাঁ? মানে স্যার একই তো স্যার, স্যার সেট পুট একই তো স্যার। তাহলে সেটা পাঁচশো বলতেছো না পাঁচশো কেন? ডিসিমাল ফর্ম। তো সেটা তো বলতে হবে, আমি তো সেই প্রশ্নটাই চাচ্ছি। হ্যাঁ, এরকম অনেক কিছু আছে যাদের প্রেজেন্ট থেকে শুরু করে পাস্ট পার্টিসিপল সব একই একই হবে। একই হবে, তাই না? তো ওখানে সেট, জি স্যার। আর সেট ফোর্থ মানে কি, মেড অফ, তাতে কম্পোজড অফ বা ডিজাইনড। এইটা যে ডিজাইনটা করেছে, যে বিষয়টাকে ফর্ম করেছে, এরকম কিছু বোঝাতে ব্যবহার করা হয়েছে। ঠিক আছে? ওকে স্যার। আচ্ছা, আর কারো সমস্যা আছে এখানে ব্রিফে? আচ্ছা, যদি না থাকে তাহলে আমরা ব্রডে যাই। লর্ড বায়রনের ব্রডে কোনো সমস্যা আছে কিনা কারো? থাকলে হাত তুলো। এটা নিয়ে তো কথা হয়েছিল, যে এই স্যাটায়ার, এটা নিয়ে কথা হয়েছিল একটু। আচ্ছা, সমস্যা নেই। তো যদি কারো প্রবলেম থাকে একটু বলো। আর 2022 সালে আসা কোশ্চেনগুলো কি বাদ দিয়ে পড়তেছো তো, নাকি ওগুলো পড়তেছো সবাই? স্যার বাদ দিয়ে পড়তেছি। হ্যাঁ, ওগুলো বাদ দিয়ে পড়বা। প্রত্যেকবার আমি লিখে দিয়েছি কিন্তু নিচে যে 2022 সালে আসাগুলো বাদ দিবা। স্যার একবার রিডিং দিয়ে যাচ্ছি স্যার, যাতে না পড়লে পড়তে জানা পারো, হয় সেটা জন্য। সমস্যা না। ঘুরে ফিরে যেহেতু একই জিনিস, হয়তো দেখা যাচ্ছে এখানে তুমি ব্রডটা পড়লে শর্টে চলে আসতে পারে, তাই না? হ্যাঁ, আচ্ছা, কিছু কিছু জায়গায় থিম একই স্যার, বা বিষয়গুলো একই হচ্ছে। হ্যাঁ, একটু জেনে গেলে হয়তো দেখা যাচ্ছে ভালো হবে। হ্যাঁ। আচ্ছা, কোনো সমস্যা নেই কারো লর্ড বায়রনে? জি না। আচ্ছা, তাহলে সমস্যা যদি না থাকে তাহলে আমরা শেলিতে চলে আসি। শেলি, হ্যাঁ একটু পড়বা কিন্তু, হ্যাঁ একটু পড়বা। সমস্যা থাকতে পারে, সমস্যা বলবা, কিন্তু পড়তে হবে। আচ্ছা, শেলিতে চলে আসি। শেলির ব্রিফে বলো প্রথমে কোনো সমস্যা আছে কিনা।
শেলির ব্রিফে কোনো সমস্যা আছে কি না? হাত তোলো। স্যার আমার স্যার কোশ্চেন আছে। এক এক করে হাত তোলো, আমি এক এক করে জিজ্ঞাসা করি। আচ্ছা, মুন্নি বিশ্বাস, বলো তোমার কোন জায়গায় সমস্যা? স্যার সমস্যা না, যদি এরকম আসে হু ইজ কল্ড দ্য রিভলিউশনারি পয়েন্ট, হ্যাঁ, তখন বাইরনকেও তো হচ্ছে জর্জ গর্ডন বাইরনকেও তো রিভলিউশনারি পয়েন্ট বলা হচ্ছে, আবার শেলিকেও বলা হচ্ছে, তখন কোন কার নাম? তোমরা শেলিকেই দিবা উপস্থাপন করে। দুইজনই আছে, দুইটার মধ্যে একটু পার্থক্য আছে, ঠিক আছে? দুটার মধ্যে একটু পার্থক্য আছে। একটা হলো পয়েন্ট অফ ফ্রিডম। রিভিল আর রেভলিউশনারি, দুটার মধ্যে পার্থক্য কি? রিভিল, রিভিল মানে কোনো কিছু প্রকাশ করা, আর হ্যাঁ, রেভলিউশন মানে রিভিল কোনো একটা রিভিল হচ্ছে আন্দোলন আলাদা, বা তাই তো? যে বললাম হি ইজ আ রিভিল পয়েট, এটা একটা। আর একটা হচ্ছে হি ইজ আ রেভলিউশনারি পয়েট। এই দুটা কিন্তু এক জিনিস না, দুটা কিন্তু একটু ভিন্ন জিনিস। রিভিল মানে হচ্ছে প্রতিবাদী। রিভিল মানে কি বলো তো? বিদ্রোহী। দেখো, রিভিল মানে হচ্ছে, দেখো, পার্সন হু রাইজ ইন অপোজিশন অর আর্মড রেসিস্টেন্স এগেইনস্ট অ্যান এস্টাবলিশ গভর্নমেন্ট অর লিডার, অথবা মূল কথা হলো প্রতিষ্ঠিত আইনের বিরুদ্ধে প্রতিবাদ করে যে, তাই তো? প্রতিবাদ করে যে, সে হচ্ছে কি রিভিল। বুঝতে পারছো? দেখো, আর এখানে শুধু প্রতিবাদই নয়, এখানে কি শুধু কি প্রতিবাদের কথা বলা হয়েছে, নাকি একটা পুরো পরিবর্তনের কথা বলা হয়েছে? দেখো তো, রেভলিউশন মানে কি ইনভলভিং অর কজিং আ কমপ্লিট অর ড্রামাটিক চেঞ্জ। এখানে কিন্তু প্রতিবাদের কথা বলা হয়নি, এখানে কিসের কথা বলা হয়েছে? একদম পুরোটা পরিবর্তনের কথা বলা হয়েছে, পরিবর্তনের বিষয়টা নিয়ে আসার কথা বলা হয়েছে। যদিও দেখো, রেভলিউশনারি এবং রিভিলের সিনোনিমাস ধরা হচ্ছে, কিন্তু রিভিল মানে হচ্ছে প্রতিবাদ করা, তাই তো? প্রতিবাদ করা। এখন প্রতিবাদ করব, পরে পরবর্তী মানে পরিবর্তন আসবে কি না আসবে সেটা পরের বিষয়। মানে এখানে একটা ঘাটতি আছে কথার, হ্যাঁ, যে আমি পরিবর্তনটা করব কিভাবে করব, কতটুকু করব, এরকমটা না, জাস্ট আমি প্রতিবাদ করব। এটা হচ্ছে রিভিল। আর রেভলিউশনারি মানে কি প্রতিবাদ করার মাধ্যমে একটা পরিবর্তন নিয়ে আসব। এখানে রেভলিউশন বা চেঞ্জ, রেভলিউশনের বা আমরা চেঞ্জের কথা বলি, রেভলিউশন থেকে আসছে রেভলিউশনারি। রেভলিউশন মানে কি বিবর্তন, পরিবর্তন, ঠিক আছে? তাহলে এইখানে একটু ব্যাপার রয়েছে। আমরা বায়রনের পয়েমের ভিতরে কি পেয়েছি বলতো? ওখানে কি ধরনের পরিবর্তন তিনি চাচ্ছেন সেটা কি বলা হয়েছে, নাকি তিনি শুধু প্রতিবাদ করেছেন? আমরা লর্ড বায়রনের যে কবিতাটা বলি, ওখানে তিনি শুধু প্রতিবাদ করছেন কিনা? জি তো স্যার। হ্যাঁ, প্রতিবাদ করছে, তাই না? হ্যাঁ, প্রতিবাদ করছে, এবং কী ধরনের পরিবর্তন চাচ্ছে সেটা আমরা জানি না। কিন্তু শেলির যখন ওড টু দ্য ওয়েস্ট উইন্ড পড়েছি, সরি হ্যাঁ, ওড টু দ্য ওয়েস্ট উইন্ড পড়েছে, তখন কি তিনি ওখানে কি প্রতিবাদের কোনো ব্যাপারে এনেছে, যে কার বিরুদ্ধে প্রতিবাদ করছে বলো তো? ওড টু দ্য ওয়েস্ট উইন্ড দ্য ফার্স্ট ইয়ারে পড়েছো, ওখানে কি তিনি প্রতিবাদের কোনো কথা বলেছেন, নাকি পরিবর্তনের কথা বলেছেন? পরিবর্তনের কথা বলেছে, তাই না? এবং সেখানে প্রতিবাদ ধ্বংস করে পরিবর্তন, নতুন কিছু, পূর্বের যা আছে তা ধ্বংস করে নতুন করে, ওই যে যেমন আমরা প্রথম যে পার্টে পেয়েছি, তাই না, যে ওয়েস্ট উইন্ড কী করে, পুরো পাতাগুলোকে ঝরিয়ে দেয়, হ্যাঁ, পুরনোকে ধ্বংস করে দেয়, এবং নতুনকে আবার ভালো জিনিসকে পুনরায় নতুন করে সৃষ্টি করে। তার মানে কি একটা বিষয় প্রতিষ্ঠিত আছে, সেটাকে ধ্বংস করে আমি আবার একটা নতুন কিছুকে সৃষ্টি করব। এইটা করার জন্য যে শক্তি সেটা আমার নেই, তাই তো? তার মানে তিনি একটা রেভলিউশন চাচ্ছেন, মানে একটা বৈপ্লবিক পরিবর্তন চাচ্ছেন। শুধু রেভলিউশনারি বলতে শুধু বৈপ্লবিক বললে হবে না, বা শুধু বিপ্লব বললে হবে না, বলতে হবে বৈপ্লবিক পরিবর্তন, তাই তো? এইটা পুরো বিবর্তন, ইভলিউশন, রেভলিউশন, এইটা, হ্যাঁ, এই ব্যাপারটাকে কিন্তু নিয়ে আসা হয়। তো এই জন্য এই দুইজন কবি প্রায় কাছাকাছি সেন্স থাকার কারণে অনেক সময় মিস্টেক হয়ে যায়। তবে পরীক্ষায় যদি রেভলিউশনারি কথাটা আসে, তাহলে আমরা কাকে দিব? বললাম কি, আমি পুরো শেলিকে দিয়ে আসবা, ঠিক আছে? জি স্যার। হ্যাঁ, এটা দিবা। আর একটা তোমাদের সমস্যা আছে, সেটা হলো যে এই শেলি বানানটাতে অনেকে দেখলাম যে এবার শেলি বানানেও ডাবল এল এর পর কি আছে বলো তো? এখানে একটা ই আছে না, না সরাসরি ওয়াই আছে? SAC ইউআই আছে, ইটা একটু খেয়াল করো। অনেকের বানানে ইটা আমরা বাদ দিতে দেখবো, হ্যাঁ, প্রচুর পরিমাণে বাদ পড়ে যাবে, এইটা একটু খেয়াল করবা।
আচ্ছা, তো এই হলো ব্যাপার। তারপরে বলো। হুম। স্যার এরোনাইজ কবিতার 11 নাম্বারটা আর 12 নাম্বারটা। কোনটার কবিতার 11 নম্বরে? স্কাইলার্ক। স্যার এরোনাইজ। অ্যাডোনাইস। অ্যাডোনাইসের 11 নম্বর, হুইজ ইকো, এটাই তো নাকি? জি স্যার। অ্যাডোনাইস কবিতায় কি ঘটেছে বলো তো? অ্যাডোনাইস কবিতায় পার্সনিফিকেশন ঘটেছে না ব্যাপক পরিমাণে? জি স্যার। হ্যাঁ, বাতাস, ঢেউ, গাছ, পাহাড়, পর্বত, তাই তো সবাইকে কি করা হয়েছে? উইন্টার, তারপর হচ্ছে স্প্রিং, সবাইকে পার্সনিফাই করা হয়েছে এবং সবার দিক থেকে দেখানো হচ্ছে সবাই কি শোকাহত অ্যাডোনাইসের মৃত্যুর জন্য। তো এখানে ইকোও তেমনই একটা বিষয়। ইকো কি কি করছে? ইকো আর ইকো করতেছে না, তাই না? মানে সেও যেন স্যাড, তাই না? একটা জিনিস কি, ইকো মানে কি? ইকো মানে প্রতিধ্বনি না? তা সেখানে কি কি ঘটছে, যে সেখানে কবিতায় বলা হচ্ছে যে আগে একটা পাখি যদি কিচিরমিচির করতো পর্বতে বা পাহাড়ে, সেটাও চারিপাশে প্রতিধ্বনিত হতো, কিন্তু এখন আর ইকো প্রতিধ্বনিত হচ্ছে না। মানে ইকো কি ওইখানে কাজ করতেছে না। তাহলে ইকোটাকে একটা গ্রিক মিথোলজির একটা ক্যারেক্টার হিসেবে গ্রহণ করা হচ্ছে। তার কাজই হলো কোনো একটা শব্দকে রিপিট করা। তাহলে সে যখন এই কাজে কাজে মন নেই, তার কাজটা যখন করতেছে না, তখন কি ইকো করবে বলো? না স্যার। এখানে পার্সনিফাই করা হয়েছে, জাস্ট একটা গ্রিক মিথোলজিক্যাল ক্যারেক্টার নিয়ে এসে দেখানো হচ্ছে যে ইকো ইজ আ ক্যারেক্টার ফ্রম গ্রিক মিথোলজি নন ফর হার অ্যাবিলিটি, ইউনিক অ্যাবিলিটি টু রিপিট দ্য ওয়ার্ডস অফ আদার্স। মানে অন্যের ওয়ার্ডগুলোকে রিপিট করার যে একটা তার অ্যাবিলিটি, এই অ্যাবিলিটির জন্য এই ইকো হচ্ছে খ্যাতনামা। মানে তৎকালীন সময় তো তারা আসলে বুঝতো না, তাই না, যে গড গডেসের ব্যাপারটা, যে আমরা যে একেশ্বরবাদ ব্যাপারটা বলি, আমরা গড গডেস প্রফেট একটা বিষয়ের সাথে রিলেটেড করি, আর ওরা হচ্ছে যা কিছুই একটু ব্যতিক্রম, তারাই মনে করে এর পিছনে কোনো না কোনো একটা শক্তি বা ক্ষমতা কাজ করে। সেই শক্তি বা ক্ষমতাকে তারা গড গডেস বা ক্যারেক্টার বলে মনে করে থাকে, একটা পার্সনিফিকেশনের একটা রূপ দেয়, তাই না? সূর্য দেবতা, চন্দ্র দেবতা আছেন এরকম। হ্যাঁ, তো জি স্যার। এই জায়গাগুলো, তাই এখানে ইকোকেও একটা ক্যারেক্টার হিসাবে ধরানো হয়েছে, যে কবিতাতে বলা হয়েছে যে ইকো কি কি করছে না, সেই কাজটা সে করছে না, কারণ সে আজকে দুঃখিত অ্যাডোনাইসের জন্য। তাহলে ইকোটাকে শুধু প্রশ্নটা এটা করা হয়েছে, ইকো হলো কি একটা মিথোলজিক্যাল ক্যারেক্টার, যে কিনা একটা বিশেষ তার অ্যাবিলিটির জন্য খ্যাত। সেই অ্যাবিলিটিটা কি, যে সে অন্যের কোনো শব্দ বা ওয়ার্ডকে রিপিট করতে পারে। এই স্যার 12 নাম্বারটা। বললাম 12 নম্বরটা। এইগুলো জি তোমরা স্যার। কবিতাটা কি পড়েছো একবারও? কবিতাটা কি পড়েছো একটু? কবিতার যে ভিডিওগুলো দেখছো, জি স্যার। তাহলে তো এটা পারার কথা ছিল এগুলো। হ্যাঁ, এখন এগুলো নিয়ে তো একটা প্যারাগ্রাফ বা একটা বড় অংশই আলোচনা করা আছে। অ্যাক্টিয়ান কি? অ্যাক্টিয়ান এখন আমি তোমাকে যদি লাইন দিয়ে বোঝাই, যে তোমাকে আমি কি বোঝাবো বলো? তুমি তো বুঝবা না যে এর সাথে এটা কেন আসলো, বা এটা মনে রাখাও তো যাবে না যদি টেক্সটার সাথে একটু রিলেট না করো। হ্যাঁ, না স্যার, আপনি একটু বললে মনে হইব যে আর অনেক আগে তো পড়ছি। এই যে এখানে তো বলা হয়েছে যে অ্যাক্টন ওয়াজ আ, তুমি একটু বলো, অ্যাক্টন ওয়াজ আ স্কিলড হান্টার, এইটুকুর মিনিংটা কি? স্যার এটা অ্যাক্টন আমার আসলে শিকারের কি? একটা দক্ষতা। শিকারের দক্ষতা। তিনি একজন দক্ষ শিকারী, তিনি একজন দক্ষ শিকারী। তার কি ঘটনা ঘটেছিল কেউ বলতে পারবা? কি ঘটনা ঘটেছিল কারো কি মনে আছে? যারা টেক্সটটা পড়েছো তারা যদি কেউ থেকে থাকো, এখানে যে প্রশ্নগুলো আছে ব্রিফ, প্রত্যেকটা টেক্সট পড়লে আবার এগুলোর কোনো মিনিংয়ের দরকারই পড়ে না, এগুলো খুবই সহজ। হ্যাঁ, দেখানো হচ্ছে অ্যাক্টিয়ান একজন হান্টার, সে তার কুকুরগুলো নিয়ে শিকার করতে গিয়েছিল। তা শিকার করতে গিয়ে সে যখন ওই বনে ঘুরতেছিল, তখন দেখা গেল একটা ঝর্ণার পাশে গডেস আর্টেমিস আনড্রেসড অবস্থায় গোসল করতেছেন। ঠিক আছে, তো ওই অ্যাক্টিয়ান কী করছিল, ওটা দেখে ফেলছিল। ওইটা দেখে ফেলার কারণে গড তাকে অভিশাপ দিল আর কি। অভিশাপ, এমন অভিশাপ দিল যে তার নিজের কুকুরগুলো এসে তাকেই পুরো ছিঁড়ে ছিন্ন বিচ্ছিন্ন করে ফেললো। কথা বুঝতে পারছ? জি স্যার। এটা কি জেনেছিলে না এটা জানতা না? আচ্ছা, স্যার মনে হয়েছে তাহলে অনেক আগে তো ক্লাসটা করছিলাম, কালকে ভিডিও রেখে পুরো দেখতে পারছি। করা হয়নি ঠিক মতো। এটা একটা গল্প, এটা একদম সিম্পলি হিসাব। হ্যাঁ, যে অ্যাক্টিয়ান হচ্ছে একজন হান্টার, যার ঘটনা এরকম ঘটেছিল। এই জন্য বলছে কি যে নন ফর ইজ ট্র্যাজিক স্টোরি ইনভলভ ইন দ্য গডেস আর্টিমিস, তাহলে গডেস আর্টিমিসের সাথে রিলেটেড একটা ট্র্যাজিক স্টোরির জন্য এই হান্টারটা বিখ্যাত। তাহলে মূল কথা হলো সে ছিল একজন গ্রিক মিথোলজিতে, সে একজন হান্টার। এইটুকু হলো মেইন প্রশ্নের উত্তরটা।
এখন কেন তার কথা এখানে নিয়ে আসা হলো সেটার জন্য বলতে হবে নন ফর ইস ট্র্যাজিক স্টোরি ইনভলভিং দ্য গডেস আর্টেমিস। তাহলে গডেস আর্টেমিসের সাথে রিলেটেড একটা ঘটনার কারণে তার করুণ পরিণতির জন্য সে বিখ্যাত। তার কথাটা এই জন্য কবি এখানে নিয়ে এসেছেন। ঠিক আছে? জি স্যার। আচ্ছা, আর কারো? আচ্ছা, তো ঠিক আছে, তাহলে বাদ দিলাম। তাহলে আমরা এবার শর্টে চলে আসি। শর্ট কোশ্চেনে বলো কারো সমস্যা আছে কিনা। কারো সমস্যা আছে? না স্যার। স্যার ওকে, ভেরি গুড। এখানে একটু জিনিস বলে রাখি, যেহেতু স্কাইলার্ক থেকে শর্ট কোশ্চেন 2022 সালে চলে এসেছে, তা তোমরা এবার শর্ট কোশ্চেনের জন্য গুরুত্ব দিবে অ্যারোনাইজটাকে বেশি করে। হ্যাঁ, আচ্ছা স্যার। এইগুলোকে একটু বেশি গুরুত্ব দিবা। দেখো, স্কাইলার্ক থেকে এ পর্যন্ত একটা কোশ্চেনই বারবার এসেছে। হ্যাঁ, যতবার এসেছে একটা কোশ্চেনই এসেছে। আচ্ছা, যদি শর্টের সমস্যা না থাকে তো ভেরি গুড। তাহলে ব্রডে এবার বলো। ব্রডে আবার দেখো, ব্রড এসেছে অ্যাডোনাইজ থেকে, ঠিক আছে, শর্ট এসেছে স্কাইলার্ক থেকে। তাহলে এবার অল্টারনেট হতে পারে। এখানে একটু খেয়াল করবা। দেখো, এটা 2000, এখানে আবার একটু চেঞ্জ হয়েছে, দেখো জোর বিজোর। হ্যাঁ, এটা 2015-তে এসেছে, এটা 2016-তে এসেছে, 2017-তে এখান থেকে এসেছে এইটা। হ্যাঁ, আবার 2019-এ 2017-তে দুই জায়গা থেকে, এটা থেকে এসেছে, এটা থেকে এসেছে। হ্যাঁ, তারপর 2019-এ দুটা থেকে এসেছে, এটা থেকে এসেছে, এটা থেকে এসেছে। 21-এ এটা থেকে এসেছে, 22 এটা থেকে এসেছে। হ্যাঁ, তাহলে এটা একটু ভালো করে পড়বা। আর এটা তো অলরেডি চলে এসেছে, পাস্টাল এলিজি গতবার খুব ইম্পর্টেন্ট দেওয়া ছিল। নেচারটা একটু দেখে নিবা, নেচার কীভাবে এখানে দেখানো হচ্ছে। হাউ ডাজ শেলি আইডিয়ালাইজ দ্য স্কাইলার্ক। এখানে কবিতাগুলো খুব একটা জটিল না, তাই না? অ্যাটেনাইজ একটা স্টোরি রিলেটেড, এই জায়গাটা একটু জটিলতা থাকতে পারে, কিন্তু এখান থেকে যেহেতু ব্রড কোশ্চেন এসে গেছে, এখান থেকে আমি দেই নাই, আমি জাস্ট স্কাইলার্ক থেকে দুটাই দিয়েছি। এটা একটু ভালো করে পড়বা। সমস্যা আছে কারো? না স্যার। কথা নাই মানে সমস্যা নাই। আচ্ছা, তো ভেরি গুড। যদি সমস্যা না থাকে তো সময় নষ্ট করারও কিছু নাই। তাহলে এখন আমাদের বাদ থাকলো শুধু জন কিটস, তাই তো? তাহলে আগামী দিন পর্যন্ত জন কিটসের কবিতাগুলো ভালো করে পড়বা, সাথে সাথে হিস্ট্রিগুলো একটু দেখবা। হ্যাঁ, যে তিনটা দেওয়া আছে এগুলোর একটু ভালো করে একটু রিভিশন করে নেবা যদি কারো কোনো সমস্যা থেকে থাকে। তাহলে বল, এমনি এমনি কোনো কথা আছে পড়ার বাইরে? যদি না থাকে তাহলে পড়ো, বরং সময় নষ্ট না করবো। তোমরা স্যার বরং কিছু খাতা দেখে দিবেন, তাহলে আমাদের সুবিধা হইতো, জানি কোথায় আমরা ভুল করি। না, সেটা তো আমি দেখাচ্ছি। এটা তো আমি শুরুতে কয়েকটা নিয়ে কথা বললাম, ঠিক আছে? হ্যাঁ, আমি দেখতেছি, ওই জন্য বললাম যে এক্সেপশনাল কোনো খাতা দেখি না এখনও। থাকলে পারে তোমাদের গ্রুপে আমি শেয়ার করবো যে এর মতো করে লিখবা। বা আসলে আমি তো প্রশ্ন উত্তর দিয়েই দিয়েছি। হ্যাঁ, প্রশ্ন উত্তর তো দিয়েই দিয়েছি, সেগুলোকে একটু ফলো করার চেষ্টা করো। তোমরা অধিকাংশই ফলো করছো না, মানে নিজের মতো করে লিখতেছে, এটা হচ্ছে বড় কথা। এখন যদি নিজের মতো করে লেখো তাহলে তো আমার কোনো দায়বদ্ধতা থাকতেছে না। আমি এখন কী করবো বলো? এখানে আমার কিছু বলার আছে? আমি একটা ভালো মার্ক পাওয়ার জন্য যেমনটা হওয়ার তেমনটা দেওয়ার চেষ্টা করেছি। বাকিটা এখন যদি তোমরা মনে করো যে তোমরা তোমাদের মতো করে লিখবা। হ্যাঁ, অনেকে যারা নতুন আছো তাদের কথা বাদ দিলাম, অন্তত পুরনোদের ভিতর থেকেও আমি চাই যে তারা ভালো লিখুক, কিন্তু তারা পুরনো একদম প্রথম থেকে আমার কাছে পড়ছে, তাদের কাছ থেকে আমি ছোটোখাটো আশা করছি না। কিন্তু যারা একদম নতুন যুক্ত হয়েছো, তারা এখন কেমন পড়েছে তাদের তো আমি বিষয়টা বলতে পারতেছি না।
আমি আমার মতো দেওয়ার চেষ্টা করেছি, এখন সেটা তোমাদের হজম করতে হবে। হজম করলে পারেই তোমার একটা ভালো মার্ক আসার সম্ভাবনা আছে। এখন অনেকেই গতবার ভালো করেছিলে, এবার দেখা যাক কী অবস্থায় হয় আর কি। তো সমস্যা নেই, আমি দেখতেছি খাতাগুলো দেখতে একটু টাইম লাগবে, কারণ অনলাইনে, তাই তো, যেহেতু ইন্টারনেটের ব্যাপার আছে। আবার অনেকে দেখাচ্ছে খাতা, আরেকটা জিনিস বলে রাখি, খাতাগুলো একটু সুন্দর করে ছবি তুলবা। কাতকুত করে অনেকে ছবি তুলছে, হ্যাঁ, ঠিকমতো বোঝাও যাচ্ছে না। হ্যাঁ, আমি যেহেতু তোমরা একজন করে, একজন যদি একটু ধীরে সুস্থে সুন্দর করে সোজা করে স্পষ্ট করে ছবিগুলো তুলে সেটা যদি রিসাইজ করে দাও, তাহলে আমার জন্য সুবিধা হয়। তাহলে সেটা আমাকে আবার রিসাইজ করতে হচ্ছে, করে সেটাকে একটু বড় করতে হচ্ছে, করে তারপর আমাকে দেখতে হচ্ছে। তাহলে তোমরা যদি একটু আন্তরিক হয় তাহলে আমার কাজগুলো সহজ হয়। আর তোমরা যদি মনে করো ধুর যা খুশি দিয়ে দিই, স্যার দেখলে দেখুক, না দেখলে না দেখুক, এরকমটা যদি হয় তাহলে তোমার পরীক্ষা দেওয়ার দরকার নাই। একটু আন্তরিকতা তোমাদের দিক থেকে আমার প্রয়োজন, তাহলে আমার জন্য কাজটা সহজ হয়। বুঝতে পারছো? কিন্তু আমাদের দেশের একটা সমস্যা কি, 200-500 টাকা দিয়ে দিলে মনে করা হয় যে সে মনে হয় আমার চাকর বাকর, যা খুশি তাই আমি করব, সে আমার কাজটা মানতে রাজি আছে। হ্যাঁ, একটু আন্তরিকতা দরকার। এই আন্তরিকতা তোমাকে অনেক দূর পৌঁছায় দিবে। কাজের মধ্যে পরিষ্কার পরিচ্ছন্নতা আনো, ঠিক আছে? নিজের মানসিকতাকে পরিষ্কার পরিচ্ছন্নতা করো এবং নিজের মন থেকে যে কাজটা করবা সেটা ভালো মতো করার চেষ্টা করো, সেটা যে কোনো ব্যক্তির জন্য হলেও। এটা তোমার একটা রিটার্ন তুমি অবশ্যই পাবা। এ পর্যন্ত আমার অভিজ্ঞতা মতে, জীবন সম্পর্কে আমার এটা অভিজ্ঞতা যে অন্তত তুমি যদি কারোর জন্য ভালো কিছু করো, সেটা রিটার্ন তুমি পেয়ে যাবা, সৃষ্টিকর্তা তোমাকে দেবে। তবে রিটার্ন পাওয়ার জন্য যে সবসময় ভালো কাজ করতে হবে তা না। হ্যাঁ, যে রিটার্ন পাবো বলেই করব, তাহলে আর পার্থক্য কী হলো বলো? হ্যাঁ, যে যে আমি রিটার্ন পাওয়ার জন্য 10 টাকা দান করতেছি 20 টাকা রিটার্ন পাওয়ার জন্য, তাহলে তো সেটা জুয়া খেলার মতো হয়ে গেল, তাই নাকি বলো? উপকার করে যদি আমরা উপকার পেতেই চাই, তাহলে কি এটা জুয়া খেলা হয়ে গেল না? আমরা জুয়া কিসের জন্য ধরি? 10 টাকা ধরি যাতে আমি ওখান থেকে 100 টাকা ইনকাম করি, এই তো নাকি? তা জীবনে যদি আমি সবসময় ওই উপকারের জন্যই যদি উপকার করে থাকি, যে উপকার করার পর সে আমাকে রিটার্ন দিল না, তাহলে তো সেটা জুয়া খেলার মতো হয়ে গেল। অতএব তোমার ভালো কাজ তুমি করে যাবা, তোমার পরিষ্কার পরিচ্ছন্নতা তুমি তোমার মতো করে শো করবা, বাকিটা সৃষ্টিকর্তার ব্যাপার, বাকিটা যে উপকার পাবে তার ব্যাপার। এই জন্য বলছি যে নিজের জন্য একটু ভালো করে লেখবা, সুন্দরভাবে উপস্থাপন করবা। এখন তাড়াহুড়ো করেও লেখবা না, কিন্তু টাইম মেনটেন করে সুন্দর করে লেখার চেষ্টা করবা। আবুল তাবুল করে লিখো না, কারণ এখন আমরা প্র্যাকটিস মুহূর্তে আছি। যে তুমি আগে দেখবা যে তুমি তোমার সময়ের মধ্যে হাতের লেখা ঠিক রেখে কতটুকু লিখতে পারো, এটাকে টেস্ট করার জন্য মেনলি কাজ হচ্ছে। এবং সাথে সাথে যতটুকু পড়েছো সেটুকু যাতে এক্সারসাইজটা হয়ে যায়, এটা তোমার একটু কাজে লাগবে। তাড়াহুড়ো করবা না, তাড়াহুড়ো করলেই ক্ষতি হওয়ার সম্ভাবনাটা বেশি। আর এই তো মোটামুটি গ্রামাটিক্যাল আইটেমগুলো একটু ঠিক রাখবা, হাতের লেখা সুন্দর করবা। আর আবারও বলছি যে ছবিগুলো সুন্দর করে ক্যামেরা দিয়ে তুলবা, ছবির মোবাইল ক্যামেরা হোক, যে ক্যামেরায় হোক, তারপর সেটাকে রিসাইজ করবা। রিসাইজ করে আমি বলেছি একসাথে পাঠাতে, অনেকে সিঙ্গেল সিঙ্গেল পেজ পাঠাতে, এতে আমার একটা সমস্যা হয়। ঠিক আছে, এতগুলো পেজ, মনে করো 15-20টা যদি পেজ হয়ে যায়, তাহলে আমাকে একবার তোমরা একটু টেস্ট করে দেখে তো কেমন লাগে। প্রচুর সময় নষ্ট হয়, মানে প্রচুর সময় যায়। এমনি সরাসরি খাতা দেখলে পারে বেশি সময় লাগে না, কিন্তু অনলাইন দেখতে অনেক সময় লাগে যদি তুমি খাতাটাকে, পেজগুলোকে একটা একটা করে পাঠাও। তোমরা যদি পেজগুলো একসাথে পাঠাও তাহলে আমার জন্য সুবিধা হয়, আমি ওটাকে শর্টকাট করে নিই, তাতে আমার প্রত্যেকটা পেজ দ্রুত চলে আসে। আর যদি সিঙ্গেল সিঙ্গেল পেজ আছে, একটা পেজ দেখলাম, ওটা যখন আবার সেন্ড করলাম, আবার নিচে চলে আসলাম, আবার স্ক্রল করে আমাকে উপরে যেতে হচ্ছে, দিয়ে দেখতে হচ্ছে যে এরপর যেন কোন পেজটা দেখছিলাম, আমার মাঝে মাঝে ভুল হয়ে যাচ্ছে যে কোন পেজের সাথে কোন পেজ। এই জন্য পেজ নাম্বারটাও একটু দিও সবাই, তাতে আমার সুবিধা হয় যে আমি 7 নম্বর পেজ দেখেছি, এবার 8 নম্বর পেজটা আমি খুঁজে দেখবো। হ্যাঁ, মানে অনলাইনে তোমরা যদি একটু নিজের খাতা নিজে একটু চেক করে দেখো কেমন লাগে, যে কতটুকু সময় লাগে। আর এত জনের খাতা আমাকে দেখতে হচ্ছে বা দেখতে হবে, এই জন্য একটু সময়ও লাগবে, অত ধৈর্য ধরবা। হ্যাঁ, আর একটু আমাকে একটু হেল্প করবা, তাহলেই হবে। কি কথা বুঝতে পেরেছো সবাই? যে একবারে সিলেক্ট করবে, এবং সবচেয়ে ভালো হয় যদি প্রশ্ন অনুসারে সিলেক্ট করো, যে ব্রড কোশ্চেনের পেজগুলো একসাথে পাঠাবো, শর্টটা একটা পাঠাবো, ব্রিফ একটা পাঠাবো, এরকম করে পাঠালে আমার নাম্বারিং করতে ভালো হয়। হ্যাঁ, যে এটা দেখার পর আমি একটা নাম্বার দিয়ে দিচ্ছি, এটা করলে সুবিধা হয়। তো যেটা তোমাদের ভালো মনে হয় করো, আমার আসলে কিছু বলার নাই। তোমাদের ভিতর থেকে যদি আন্তরিকতা বোধ তেমনি না আসে, তাহলে জোর করে অনেক সময় জাগানো যায় না। কারণ দেখতেছি তো কত মানে ধর্মীয় আবাস বেশভূষা পরা মানুষকে কত অপরাধ করতে, কত শিক্ষিত মানুষকে 2 নম্বরই করতে। অতএব শিক্ষিত হবে মানেই সে ভালো হবে, ধর্ম পালন করবে মানেই সে ভালো হবে, এমন কোনো ব্যাপার নেই। ব্যাপারটা হচ্ছে তোমার নিজের ভিতর থেকে আন্তরিকতা তুমি তোমার নিজের জন্য তৈরি করবা, যে আমি যেটা শো করব সেটা যেন ভালোই হয়,
সেটা সুবিধাভোগী তার কাছে ভালো লাগলো কি ভালো লাগলো না সেটা তার ব্যাপার, কিন্তু আমার বিবেক থেকে আমি দেখব যে আমার এই জিনিসটা যেন ঠিক হয়। আমার যেটা ভালো লাগবে না সেটা আমি অন্য কেউ দিব না, যেটা আমি খাবো না সেটা অন্য কেউ দেবো না, ঠিক আছে? এমন একটা এরকম কয়েকবার ঘটনা ঘটেছে, মনে করো আমি কারো বাড়িতে বেড়াতে গেছি, রিমাদের বাড়িতে বেড়াতে গেছি, ঠিক আছে? না, রিমাকে মনে করো আমি পড়াই, টিউশনি পড়াই, তো রিমা মনে করো সাদদেরকে কি আমরা দেই না, নাস্তা দেই না টিউশনি করাতে যারা আসে? জি স্যার। হ্যাঁ, তা মনে করো এখন রিমা আমাকে নাস্তা দিয়েছে, তো আমি নাস্তা খেতে গিয়ে রিমাকেও বলতেছি নাও তুমি এখান থেকে একটু নাও, মনে করো বিস্কুট বা কিছু একটা দিয়েছে, আমরা তুমি এখান থেকে নাও, কারণ সে বসে থাকবে আর আমি খাবো, এটা হয় না। তখন রিমা আমাকে কি বলবে বলো? হয় সে জিনিসটা নিবে কারণ আমি তাকে অফার করেছি, আর না হয় বলবে স্যার এই মুহূর্তে আমি একটু খেতে পারছি না, এর জন্য সরি, এটা। কিন্তু তুমি যদি বলো যে সরাসরি যে স্যার আমি এটা খাই না, তাহলে কেমন হবে কথাটা বলো তো? সে যদি বলে স্যার আমি এটা খাই না, তাহলে এটা কি ভালো? এই ম্যানারটা কি ভালো হবে? না স্যার। তাহলে কি হবে? তুমি যেটা খাও না তাহলে তুমি তাকে আরেকজনকে দিয়েছো কে? ঠিক আছে, তুমি তাহলে অসুবিধাটা বলো যে স্যার আমার এই একটু সমস্যার জন্য আমি এখন এই মুহূর্তে খেতে পারছি না, এই জন্য সরি স্যার, বা এড়িয়ে যাবা। কিন্তু সরাসরি যদি বলো স্যার আমি খাই না, তা আমি এটা, তাহলে তুমি যেটা খাও না সেটা তুমি আমাকে দিয়েছো কেন? ব্যাপারগুলো এরকম। তো এই ম্যানারটা হচ্ছে আমাদের জন্য সবচেয়ে বড় শিক্ষার আউটকামটাই হচ্ছে ম্যানার এবং সোশ্যালাইজেশন। এছাড়া এই শিক্ষার আর কোনো প্রয়োজন নেই আমার কাছে মনে হচ্ছে অশিক্ষিত লোকগুলোই ভালো। হ্যাঁ, শিক্ষিত লোকের মধ্যে যদি ম্যানার বা এটা যদি ঠিক না হয় তাহলে অশিক্ষিত লোকই ভালো, কারণ তারা বেশি অপরাধ করতে পারে না। শিক্ষিত মানুষগুলো যতখানি অপরাধ করে শিক্ষা গ্রহণ করে। আচ্ছা, তো ঠিক আছে, আর কথা বাড়াবো না। তো সবাইকে ধন্যবাদ ক্লাসে যুক্ত হওয়ার জন্য, আর আমিও সরি তোমাদের এই সকালবেলায় ডিস্টার্ব করার জন্য। কিন্তু এই ডিসেম্বরটা আমার জন্য একটু সমস্যাজনক হবে, এছাড়াও 20 তারিখের পর থেকে আরও সমস্যা হবে। হ্যাঁ, কিছু বিয়ে শাদির ব্যাপার আছে, সেখানে যোগ দেওয়া করা, তো এই জন্য একটু সমস্যা হতে পারে। তোমরা একটু ধৈর্য ধরে পড়াশোনাটা অন্তত নিজে নিজে করে নিও। হ্যাঁ, আর খাতাগুলো একটু ভালো করে দিবা, কোনো সমস্যা থাকলে তো সমাধান হবেই। আচ্ছা, তো ঠিক আছে, সবাইকে ধন্যবাদ, ভালো থাকো। আসসালামু আলাইকুম ওয়ালাইকুম স্যার। আসসালাম।